শো তো অনেক দেখেছেন, কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে ড্রোন শো গুলার পেছনে কোন টেকনোলজি কাজ করে? এখন আপনার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে এসব কাজে কোন ড্রোন ব্যবহার করা হয়। এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। স্টে টিউন। সেপ্টেম্বর 2012 অস্ট্রিয়া এর লিনজ শহরে প্রযুক্তির এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী হতে চলেছে পুরো পৃথিবী। আর্টস ইলেকট্রনিকা ফিউচার ল্যাব এই দিন স্প্যাক্সেলসকে ইন্ট্রোডিউস করায়, যার ফলে ডিজিটাল আর্টের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। স্প্যাক্সেলস মূলত স্পেস আর পিক্সেলস এর কম্বাইন্ড ওয়ার্ড, যেটা স্পেস বা আকাশে সম্পূর্ণ নতুন ধরনের ডিসপ্লে এর টেকনোলজিকে ডিফাইন করে। আর্টস ইলেকট্রনিকা ড্রোন ব্যবহারের কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছে। মূলত আমরা ড্রোন কেন ব্যবহার করি? মানুষ বা অন্য কিছুকে সার্ভিলেন্সের জন্য। তো এক্ষেত্রে ড্রোন আমাদেরকে দেখে, কিন্তু আমরা ড্রোনকে দেখি না। কিন্তু ড্রোন শো এর ক্ষেত্রে আমরা ড্রোনকে দেখি, কিন্তু ড্রোন আমাদেরকে দেখে না। অর্থাৎ এখানে নর্মাল ড্রোন ইউসেজের সম্পূর্ণ বিপরীত কনসেপ্টকে কাজে লাগানো হয়েছে। এরপর থেকেই কিন্তু ড্রোন শো বিভিন্ন এন্টারটেইনমেন্ট এবং অ্যাডভার্টাইজিং এর জন্য জনপ্রিয় হয়ে ওঠে। যেমন টোকিও অলিম্পিক্সের উদ্বোধন করা হয় এই ড্রোন শো এর মাধ্যমে। এমনকি ওয়ান্ডার ওম্যান ফিল্ম রিলিজের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই ড্রোন শোকে বেছে নেওয়া হয়। ড্রোন শো এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এতগুলো ড্রোন ব্যবহার করা সত্ত্বেও এটা মাত্র 40 থেকে 60 ডেসিবেলস নয়েজ জেনারেট করে, যেখানে ফায়ারওয়ার্কস এর নয়েজ লেভেল 140 থেকে 160 ডেসিবেলস। এখন ফায়ারওয়ার্কস এর নয়েজ লেভেলকে যদি এইরোপ্লেন আর লাইটনিং বোল্ট অর্থাৎ বজ্রপাতের সাথে তুলনা করি, তাহলে এইরোপ্লেন জেনারেট করে 80 থেকে 120 ডেসিবেলস এর নয়েজ, আর লাইটনিং বোল্টের নয়েজ লেভেল হচ্ছে 120 থেকে 130 ডেসিবেলস। তাহলে এখানে নয়েজ লেভেলের কিং হচ্ছে ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কস এর এই তীব্র শব্দ কিন্তু আমাদের শ্রবণ শক্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। হিয়ারিং সোলের ওয়েবসাইট অনুসারে WHO রেকমেন্ড করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যাতে 140 ডেসিবেলস এর বেশি নয়েজ লেভেলে এক্সপোজড না হয়, আর শিশুদের ক্ষেত্রে সেই লিমিটটা 120 ডেসিবেলস, যেখানে ফায়ারওয়ার্কসই 140 ডেসিবেলস এর উপরে নয়েজ জেনারেট করে। আর কম সাউন্ড লেভেলের ফায়ার ক্র্যাকার ব্যবহার করলেও কিন্তু এয়ার পলিউশনকে কোনোভাবে ঠেকাতে পারবেন না, কারণ ফায়ার ক্র্যাকার থেকে পার্টিকুলেট ম্যাটার, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হেভি মেটালের মতো ক্ষতিকর দূষক বাতাসে মিশে যায়। স্প্রিঙ্গার প্রকাশিত পার্টিকেল অ্যান্ড ফাইবার টক্সিকোলজি জার্নালের আর্টিকেল অনুসারে ফায়ারওয়ার্কস থেকে নির্গত এসব পার্টিকেল ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে সক্ষম। তাই ফায়ারওয়ার্কসকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে রাখতে পারেন, যাতে তারাও এই ব্যাপারে সচেতন হতে পারে। তো এখন ভিডিও এর মেইন টপিকে ফেরা যাক। ড্রোন লাইট শো কিভাবে এক্সিকিউট করা হয় এবং এর পিছনে কোন টেকনোলজি কাজ করে সেটা এখন আপনাকে দেখাবো। ড্রোন লাইট শো মূলত পিক্সেল আর্টের একটা অ্যাডভান্সড ভার্সন। কম্পিউটার স্ক্রিন যেমন ইন্ডিভিজুয়াল পিক্সেলকে কন্ট্রোল করে ইমেজ জেনারেট করে, একইভাবে ড্রোন শো এর ড্রোনগুলো এক একটা পিক্সেল হিসেবে কাজ করে। লাইট হিসেবে এলইডি ব্যবহার করা হয়, আর এই এলইডি ঢাকা থাকে উল্টা গম্বুজাকৃতির এক ধরনের ডিফিউজার দিয়ে। মূলত ড্রোনের এই লাইটের কনসেপ্টটা জোনাকি থেকে ইন্সপায়ার। এখন এতগুলো ড্রোনকে কন্ট্রোল করার জন্য কিন্তু আলাদা আলাদা এতজন পাইলটের দরকার হয় না, শুধুমাত্র একজন বা দুইজন পাইলট থাকলে হয়, কারণ ড্রোনগুলোর ফ্লাইট পাথ আগে থেকেই ঠিক করা থাকে। তাই গ্রাউন্ড স্টেশন থেকে সিগন্যাল পাওয়া মাত্রই ড্রোনগুলো অটোমেটিকলি সেই ফ্লাইট পাথকে ফলো করে। আর একজন বা দুইজন যে পাইলট থাকে তাদের নর্মালি কোনো কাজ থাকে না, তারা মূলত ব্যাকআপ পাইলট হিসেবে থাকে। গ্রাউন্ড স্টেশনের সাথে যখন ড্রোনের কমিউনিকেশনের কোনো সমস্যা হয়, তখন ব্যাকআপ পাইলট ড্রোনের কন্ট্রোল নেয় এবং একটা একটা করে ম্যানুয়ালি ড্রোনগুলোকে সেফ ল্যান্ডিং করায়। এখন ড্রোনগুলো আকাশের একটা নির্দিষ্ট পজিশনে হভার করে কিভাবে? প্রতিটা ড্রোনে বিল্ট ইন জিপিএস আর ব্যারোমিটার থাকে, যেখানে জিপিএস ড্রোনের পজিশন হোল্ড অর্থাৎ ল্যাটিটিউড আর লঙ্গিটিউড লক করতে সাহায্য করে, এবং ড্রোন প্রিসাইজলি অল্টিটিউড হোল্ড করে ব্যারোমিটারের সাহায্যে। সাধারণত ড্রোন শো এর ড্রোনগুলোতে অবস্টেকল অ্যাভয়েডেন্স সিস্টেম ব্যবহার করা হয় না, কারণ অবস্টেকল অ্যাভয়েডেন্স সিস্টেমের জন্য হয় ড্রোনের চারপাশে ক্যামেরা লাগাতে হবে, না হলে লাইডার, সোনার এর মতো সেন্সর ব্যবহার করতে হবে, যার ফলে প্রতিটা ড্রোনের দাম বাড়বে। এমনিতে ড্রোন লাইট শো এত এক্সপেন্সিভ, আবার যদি প্রতিটা ড্রোনের দাম আরো বেড়ে যায় তাহলে তো এই বিজনেসই টিকবে না। মূলত ড্রোন শো এর ড্রোনগুলো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা থাকে না, গ্রাউন্ড স্টেশন যা সিগন্যাল দেয় ড্রোনগুলো তাই করে। তবে আরেক ধরনের ড্রোনের গ্রুপ আছে যার প্রতিটা ড্রোনেরই নিজস্ব বুদ্ধিমত্তা আছে, অর্থাৎ এই গ্রুপের ড্রোনগুলো নিজের চলার
গন্তব্যপথ নিজেই সেট করতে পারে। এই সিস্টেমটাকে বলা হয় সোয়ার্ম ইন্টেলিজেন্স। সোয়ার্ম ইন্টেলিজেন্স মূলত নেচার ইন্সপায়ার্ড একটা কনসেপ্ট, যেখানে পপুলেশন অর্থাৎ ড্রোনগুলো তাদের নিজেদের সাথে এবং আশেপাশের পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদের নিজেদের জন্য বেস্ট পজিশন ঠিক করে। এখন ড্রোন লাইট শো সফলভাবে এক্সিকিউট করার জন্য কিন্তু কয়েকটা স্টেপে কাজ করতে হয়। স্টেপ নাম্বার 1 হচ্ছে ড্রোন বিল্ড করা। আমরা নরমালি যে কনজিউমার ড্রোন দেখি, ড্রোন শো এর ড্রোন কিন্তু এরকম হয় না। ড্রোন শো এর ড্রোনগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যামেরা থাকাটা বাধ্যতামূলক না, বরং এগুলোতে জিপিএস থাকে আর বড় সাইজের ব্রাইট এলইডি থাকাটা মাস্ট। আর এগুলোর ওয়েটও তুলনামূলক কম রাখা হয় ফ্লাইট টাইমকে ম্যাক্সিমাইজ করার জন্য। জেনারেলি লাইট শো এর ড্রোনগুলোর ওয়েট ব্যাটারি সহ 500 গ্রামসের মধ্যে রাখা হয়। স্টেপ নাম্বার 2, ফ্লাইট পাথ প্ল্যানিং। এটা ড্রোন লাইট শো এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এই স্টেপে ড্রোনের ফ্লাইট পাথ এবং মুভমেন্ট নির্ধারণ করা হয় পিক্সেল আর্ট ফরমেশনের জন্য। ড্রোনের ফ্লাইট পাথ কোরিওগ্রাফ করা হয় ড্রোন শো এর জন্য ডেডিকেটেড কিছু সফটওয়্যার দিয়ে, যেমন স্কাই ব্রাশ, ড্রোন শো, ভার্জ এইরো। এখন এর পরের স্টেপ হচ্ছে পুরো সিস্টেমটাকে টেস্ট করা। এই স্টেপে মূলত এটা চেক করা হয় যে ড্রোনগুলো তাদের নিজেদের মধ্যে কোনো সংঘর্ষ ছাড়াই পুরো কোরিওগ্রাফি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারছে কিনা। কি ভাবছেন এতগুলো ড্রোনকে একসাথে আকাশে উড়িয়ে পুরো কোরিওগ্রাফি টেস্ট করা হয়? একদমই না। আমি একটু আগে ড্রোন শো এর জন্য যে সফটওয়্যারগুলোর নাম বললাম, অর্থাৎ স্কাই ব্রাশ, ড্রোন শো, ভার্জ এইরো, এগুলোতেই পুরো কোরিওগ্রাফি টেস্ট করা যায়, যার ফলে কোরিওগ্রাফিতে কোনো ফল্ট থাকলে সফটওয়্যারে সেটাকে ঠিক করে নেওয়া যায়। স্টেপ নাম্বার 4, ফাইন্ডিং এ পারফেক্ট লোকেশন। মূলত ড্রোনগুলোকে টেক অফ করানোর জন্য বেশ খানিকটা ওপেন স্পেসের দরকার হয়। ড্রোনগুলোকে কমান্ড দেওয়ার জন্য গ্রাউন্ড স্টেশনও এখানে বসাতে হয়। এরপর প্রি ফ্লাইট চেক, অর্থাৎ ড্রোনগুলোর ব্যাটারিতে ফুল চার্জ আছে কিনা, ওয়েদার কন্ডিশন কেমন, ড্রোনের সব কম্পোনেন্ট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এগুলো চেক করা হয়। সব ঠিকঠাক থাকলে ড্রোনগুলোকে লঞ্চ করা হয়। ড্রোন শোতে ড্রোনের সংখ্যা কিন্তু সম্পূর্ণভাবে কোরিওগ্রাফি এর উপর নির্ভর করে। যেমন 2021 সালের 2রা এপ্রিল চাইনিজ কার কোম্পানি জেনেসিস মার্কেটে এন্ট্রি নেয় ড্রোন লাইট শো এর মাধ্যমে, যেখানে রেকর্ড ব্রেকিং 3281টা ড্রোন ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে এর ঠিক 2 মাস পর কমিউনিস্ট পার্টি অফ চায়না এর 100তম অ্যানিভার্সারি উপলক্ষে যে ড্রোন লাইট শো এর আয়োজন করা হয়, সেখানে 5200টা ড্রোন ব্যবহার করা হয়, যেটা কিনা জেনেসিসের সেট করা রেকর্ডকে ভেঙে ফেলে। একটা ড্রোন ঠিকঠাকভাবে ফ্লাই করার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার হয়, যেটা কিনা আপনি সিমুলেটরে খুব সহজেই করতে পারেন। ড্রোন সিমুলেটর স্মার্ট ওয়েতে কিভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আর ড্রোন কেনার ডিসিশন নিতে সমস্যা হলে এই ভিডিওটা দেখতে পারেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।